পুতিন জেলেনস্কি বৈঠকের আয়োজন চলছে বললেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ, শান্তি আলোচনায় সম্মত দুদেশ। জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক। ডাকসু নির্বাচনে ফর্ম বিতরণ ও গ্রহণের সময় বাড়ল একদিন। মব তৈরি করে ফর্ম তুলতে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদলের। প্যানেল ঘোষণা শিবিরের। ভোট বানচালের শঙ্কা গণতান্ত্রিক ছাত্র সংসদের। আসছে কবে এইসব পাথর কই থেকে আসছে জানি না ভাই। আইসা সকালে দেখছি এই জায়গায় পাথর। সিলেটের গ্রামগঞ্জে মিলছে লুটের পাথর। উদ্ধারের পর ফেলা হচ্ছে আগের জায়গায়। পুনঃস্থাপন করে ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব নয়, দাবি পরিবেশ কর্মীদের। হাজব্যান্ড চাকরি করলে ওয়াইফকে বাসায় থাকতে হয়, বাচ্চা হওয়ার পরে কাজের জায়গাতে বাচ্চাকে রাখার ন্যূনতম কোনো ব্যবস্থা নেই। সংসার চালাতে সরকারি স্বপ্ন বিসর্জন বহু নারীর। এক বছরে শ্রমশক্তির বাইরে 16 লাখেরও বেশি, দায় রাষ্ট্রীয় কাঠামোর। এবং উদ্বেগজনক রংপুরের অপরাধ চিত্র। 7 মাসে 26টি হত্যাকাণ্ড। রাজনৈতিক অস্থিরতা, বিচারের দাবি, দীর্ঘসূত্রতা, সামাজিক অবক্ষয় মূল কারণ। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। শান্তি আলোচনায় সম্মত হয়েছে রাশিয়া ইউক্রেন। এ নিয়ে সমঝোতার পৌঁছতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে শিগগিরই বৈঠক আয়োজনের উদ্যোগ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করেন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প এসব তথ্য তুলে ধরেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 6 মাস পর হোয়াইট হাউসে আবারও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আগের মতো এবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি। আলোচনা হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। স্থানীয় সময় সোমবার দুপুরে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে যুদ্ধবিরতিকে নিছক একটি ধারণা উল্লেখ করে ট্রাম্প বলেন তিনি স্থায়ী শান্তি চাইছেন। যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হবে না বলেও জানান ট্রাম্প। জেলেনস্কির উদ্দেশ্যে তিনি বলেন ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, তবে ন্যাটোর সদস্যভুক্ত হওয়া যাবে না বলেও জানান। ট্রাম্পের সঙ্গে অনেকটা তাল মিলিয়ে জেলেনস্কি বলেন ওয়াশিংটন মস্কোর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত কিয়েভ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে স্বাগত জানান তিনি। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর হোয়াইট হাউসের দ্বিতীয় ধাপে আলোচনা শুরু হয় ইউরোপীয় নেতাদের সাথে। সম্মিলিত এই শান্তি আলোচনার মাঝপথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনায় বসতে সম্মত হয়েছেন পুতিন জেলেনস্কি। খুব শিগগিরই তাদের মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করছেন বলেও জানান তিনি। এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠক ইস্যুতে ট্রাম্প পুতিনের দীর্ঘ 40 মিনিট টেলিফোনে কথা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এর আগে সম্মিলিত বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাব, জার্মানির চ্যান্সেলর ফ্রিড মার্জ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে প্রত্যেকেই যুদ্ধবন্ধে দ্রুত একটি কার্যকর চুক্তি করার উপর গুরুত্ব আরোপ করেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। শান্তির জন্য রাজনীতি, আর এই বিশ্ব রাজনীতি এবং বিশ্ব কূটনীতিতে কতটুকু সফল হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, সেই আলোচনাটি কিন্তু আজকে দিন শেষে যে বৈঠক, সেই বৈঠকের যে ফলাফল অনেকটাই এই বৈঠক সার্থক এবং সফল হয়েছে। এই বৈঠকের পরে কিন্তু এই আলোচনাটি এখন জোরে সোরে উঠছে। আপনি জানেন যে ঐতিহাসিক এই বৈঠক আজকে সোমবার স্থানীয় সময় দুপুর 1:15টার দিকে শুরু হয়। প্রথমে হোয়াইট হাউসে আসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির
জেলেনস্কি, তিনি আসার পরে তিনি বৈঠক করেন প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, এবং তার পরবর্তীতে এই বৈঠকের পরবর্তীতে ইউরোপীয় বিভিন্ন দেশের নেতৃস্থানীয় বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা কিন্তু বৈঠকে উপস্থিত হন। তখন ত্রিমুখী বৈঠক হয়। ইউরোপীয় 5টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান, সেই সঙ্গে ছিলেন ইউরোপীয় কমিশন এবং নেটোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, এবং সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কি তো ছিলেনই। তারপরে এই বৈঠকের মাঝখানে আবার ডোনাল্ড ট্রাম্প তিনি সময় নেন, মিটিংটাকে বিরতি দিয়ে তিনি রাশিয়ার মস্কোতে টেলিফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুরো বিশ্ব এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ 3.5 বছর যাবত যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের হয়তো খুব শিগগিরই একটি অবসান হতে যাচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আসলে যুদ্ধ বিরতির ধারণাটিকে সমর্থন, সেই যুদ্ধের হয়তো খুব শিগগিরই একটি অবসান হতে যাচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আসলে যুদ্ধ বিরতির ধারণাটিকে সমর্থন করেন না, তিনি আসলে যুদ্ধবিরতি চান না, তিনি চান স্থায়ী সমাধান, অর্থাৎ একদম স্থায়ী যুদ্ধ বন্ধ তিনি চাচ্ছেন। এবং এখন সেইখানে হোয়াইট হাউসের আজকের যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু শুক্রবার যে পুতিনের সঙ্গে আলাস্কায় ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছিল, সেই বৈঠকের কিন্তু ফলো আপ মিটিং এবং ধারাবাহিক বৈঠক। এবং তার পরবর্তীতে আবারও আরেকটি বৈঠক হবে, যেখানে ইউরোপীয় নেতারা উপস্থিত থাকবেন, ডোনাল্ড ট্রাম্প, জেলেনস্কি থাকবেন এবং সেই সঙ্গে পুতিনও থাকবেন। অর্থাৎ ত্রিমুখী এবং চতুর্থমুখী যে বৈঠক, সেই বৈঠকেই যুদ্ধ বন্ধের একটি চুক্তি এবং শান্তি আলোচনার একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ইতিমধ্যেই সব পক্ষ এখন পর্যন্ত এই সম্মতিতে পৌঁছেছেন, এই মতামত, এই ধারণায় পৌঁছেছেন যে যুদ্ধ বন্ধ করা উচিত। এই ছিল আমার কাছে আজকে যে ঐতিহাসিক বৈঠকটি হয়েছে জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় বিভিন্ন দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে, এবং টেলিফোনে যে কথা বলেছেন পুতিনের সঙ্গে তার সর্বশেষ। এরপরে কিন্তু তিনি জেলেনস্কি কিন্তু হোয়াইট হাউসেই দাঁড়িয়ে, প্রাঙ্গণে দাঁড়িয়ে কিন্তু তিনি তার প্রতিক্রিয়াও জানিয়েছেন। সবকিছু মিলিয়ে এখন দেখার বিষয় যে কত দ্রুত, কবে, কোথায় এবং কখন সেই দুই যুদ্ধাবস্থায় থাকা যে দুই দেশ, রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠকটি হয়, এবং যে বৈঠকটি মধ্যস্থতা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল আমার কাছে আজকের মিটিং পরবর্তী সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সহকর্মী হাসানুজ্জামান সাকি যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে। তরুণদের জন্য আলাদা বুথ রাখার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ দেখছেন না ইসি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। এরই মধ্যে স্বচ্ছ ব্যালট বাক্সের লক, লাল গালা, অফিসিয়াল সিল সহ 8 ধরনের সামগ্রিক কেনাকাটা শেষ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নির্বাচন সামনে রেখে সোমবার কমিশনের নেয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব। জানান, নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত, অনুমোদন পেলে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি আসছে, সেটা আমরা শুনানি 24শে আগস্ট থেকে শুরু করবো, 4 দিন একটানা। এই নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো উদ্বেগ প্রকাশ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সচিব জানান, ভোট কেন্দ্র বাড়ছে না, 3000 ভোটারের জন্য থাকবে একটি কেন্দ্র। নতুন 22 রাজনৈতিক দলের তথ্য তদন্ত করতে মাঠ পর্যায়ের চিঠি দেওয়া হয়েছে। ভোট কেন্দ্র সংখ্যা বাড়বে না, যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে, সেটা পুরুষদের জন্য এটা আছে 500 জনের জন্য একটা বুথ, এটাকে আমরা যদি 600-তে করতে পারি, তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। এদিন বিকেলে সিএসসির সঙ্গে বৈঠক শেষে IRI এর আঞ্চলিক পরিচালক জানান, ভোট সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহযোগিতা দিতে চান তারা। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে পুলিশ, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে 27,000-এরও বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি। বিজিবি হলো 4,469 জন।
আনসার হলো 5,551 জন, ফায়ার হলো 208 জন, আর কারা হলো 1,558 জন। প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা নতুন র্যাবে নিয়ে আসছি। মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো মব জাস্টিসটা যত কমায় আনা যায়। একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। মৌলবাদ নিয়ে বক্তব্যে আওয়ামী বয়ানের সঙ্গে মিল দেখছেন এনসিপি নেতারা। জামায়াত নেতারা বলছেন মৌলবাদ কোনো গালি নয়, তাদের মতবাদ জনকল্যাণমুখী। এদিকে উগ্রবাদীদের বাড়বাড়ান্তের পেছনে সরকারের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ভোট, নির্বাচন পদ্ধতি, সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যার বিচার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। নির্বাচন না হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্টরা, এমন শঙ্কার সঙ্গে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কাও প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। দলটির নেতারা বলছেন, দেশের মানুষ যখন নির্বাচনমুখী তখন কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল শর্তের বেড়াজালে জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র মেতেছে। এতে মৌলবাদ ও চরমপন্থার উত্থান ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের। মাস কিলিং হয়েছিল 58-এ এবং সেই নেতৃত্ব দিয়েছিল আজকে যে দল বেশি লাফালাফি করতো সেই দলের নেতা, তারপরে ভর করে আইয়ুব খান মার্শাল্লাহ ঘোষণা করেছিল। এবং আজকে সেই পাকিস্তানে এখনো গণতন্ত্র ঠিক মতো কাজ করছে না। বাংলাদেশে এখন একটা সুযোগ এসছে, সেই সুযোগটা যদি বাংলাদেশের মানুষকে থেকে বঞ্চিত করে কিছু দল, সেই দলগুলো মোটামুটি ভাবে ধর্মভিত্তিক দল, তো ন্যাচারালি সন্দেহ করা যায় যে তারা এইটা করে গণতন্ত্রকে দীর্ঘায়িত করে এদেশে এরকম কিছু উত্থান করার চেষ্টা করছে। তবে এমন শঙ্কা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর বক্তব্যে আছে ভিন্নতা। নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টির নেতারা বলছেন, মৌলবাদ ট্যাগিং আওয়ামী বয়ান, যা দেশের অনেক মানুষের জীবন ধ্বংস করেছে, যার শিকার বিএনপিও। মৌলবাদ বা চরমপন্থা বলে এখানে আসলে এক ধরনের রাজনৈতিক ট্যাগিং আমরা দেখে থাকি। একই সাথে এখানে মৌলবাদ, চরমপন্থা বা ওয়ার অ্যান্ড টেররের যে পলিটিক্সটা, সেই পলিটিক্সের কিন্তু ভিকটিম তারেক রহমান নিজেই। এবং সেটা আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা এখানে যে পলিটিক্সটা ফ্যাসিবাদ কায়েম করছেন, সেখানে তার অন্যতম একটা টুলস ছিল যে মৌলবাদ, চরমপন্থা বলে সাধারণত এই ধরনের যারা পলিটিক্স করছেন তাদেরকেও দমন করা। সিস্টেমটাই যদি জামায়াত নেতাদের দাবি, তারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। কেউ মৌলবাদকে গালি মনে করলেও তাদের মতবাদ জনকল্যাণমুখী। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি। এখন এটাকে কেউ যদি মৌলবাদ নাম দিয়ে এটাকে একটা গালি হিসাবে চালাইতে চায়, এটা তার কাছে গালি হতে পারে। আমি মনে করি মৌলবাদটা কোনো গালি না, এটা মানুষের কল্যাণকামী একটা মতবাদ, কোনো চরমপন্থা। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বলছেন, ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রোপাগান্ডা সামনে আসছে। উগ্রবাদীদের বাড়বাড়ন্তের পেছনে সরকারের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে মনে করেন তারা। আবার এখানে একটা জঙ্গিবাদের উত্থান ঘটছে কিনা, চরম একটা ডানপন্থা দক্ষিণপন্থার উত্থান ঘটছে কিনা, এরকম একটা উদ্বেগ আশঙ্কা নানা জায়গা থেকে আমরা দেখছি। বাংলাদেশের যে বহুত্ববাদী সমাজ, এই সমাজ কখনো কোনো উগ্রবাদকে কখনো কিন্তু এখানে প্রশ্রয় দেয়নি। তবে এই পরিস্থিতিটা কিছুটা বাড়তে পেরেছে, সরকারের মনে হচ্ছে একটা প্রচ্ছন্ন একটা ছত্রছায়া এসব শক্তির পেছনে কাজ করছে। দেশের বর্তমান সংকট ও শূন্যতা নিরসনে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করে গণতান্ত্রিক শক্তিগুলো। রাজনৈতিক দিক থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। মনোনয়ন ফর্ম বিতরণ ও গ্রহণের সময় বাড়ল আরও একদিন। অভিযোগ আর পাল্টা অভিযোগ করছে ছাত্র সংগঠনগুলো। ছাত্রদলের অভিযোগ, মব তৈরি করে মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেয়া হয়েছে। তৈরি হয়নি লেভেল প্লেইং ফিল্ড। প্রশাসনের বিরুদ্ধে শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ তুলেছেন ইমি মেঘমল্লার নেতৃত্বাধীন প্যানেল। প্রার্থী তালিকা দিয়েছে ছাত্র শিবির। এদিকে ফজিলাতুন্নেসা মুজিব হলে লাঞ্ছিতের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করেছে ঢাবি প্রশাসন। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ। কেন্দ্রীয় সংসদের 565টি এবং হল সংসদ নির্বাচনে 1226টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। নেতারা বলেন, মব তৈরি করে মনোনয়ন ফর্ম তুলতে বাধা সৃষ্টি করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেল প্রথম দিনেই তাদেরকে বাধা প্রদান করা হলো। আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। একদল শিক্ষার্থী এই ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসে ছাত্র শিবির। সাদিক কায়েমকে ভিপি ও SM ফরহাদকে GS মনোনীত করে 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে সংগঠনটি। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। শিবিরকে 71-এর গণহত্যাকারী ও বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ সংগঠন আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে তাসনিম আফরোজ ইমি ও মেঘ মোল্লার বসুর নেতৃত্বাধীন বামপন্থী জোট। যদিও পক্ষপাতিত্বের অভিযোগ নাকচ করে দিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। আমরা দেখতে পাই স্পষ্টভাবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব অবলম্বন করছে। অভিযোগপত্র দিয়ে গেছে, আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি। কারেক্টলি আইডেন্টিফাই করতে পারিনি, এরকম দুই একটা থাকতে পারে। সেটা ভোটের আগের দিন পর্যন্ত যদি ধরা পড়ে তাদেরকে আমাদের যেই যাচাই বাছাই কমিটি আছে সেখান থেকে বাদ দেওয়ার ব্যবস্থা আছে। চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বাতিল করা হবে প্রার্থিতা। থেকে সংগ্রহ করেছে ছাত্র। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন বাড়ানোয় ভোট বানচালের শঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। নির্বাচন বানচালের উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC এলাকায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকসু নির্বাচনে প্রশাসন কোনো নির্দিষ্ট দলের পক্ষ নিলে সাধারণ শিক্ষার্থীরা তা মেনে নেবে না। এ সময় ডাকসুর আচরণবিধি ভঙ্গে প্রশাসনের ব্যর্থতা রয়েছে বলেও মন্তব্য করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। প্রশাসন নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি যে ধরনের পক্ষপাত দুষ্ট পক্ষ নিচ্ছেন, সেই পক্ষ নিলে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা এটাকে কোনোভাবে মেনে নেবে না। ডাকসুর লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ প্রকাশ করে তারা, যেটিকে আমরা ডাকসু বানচালের প্রচেষ্টা হিসেবে দেখি এবং এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের উপর এক ধরনের প্রেসার ক্রিয়েট করা হচ্ছে বলে আমরা মনে করি। প্রকাশ্যে হরিলুটের পর চাইলেও কি আগের রূপে ফেরানো সম্ভব ভোলাগঞ্জের সাদা পাথর? পাথর পুনঃস্থাপনে যেমন ধীরগতি রয়েছে, তেমনি কতটা টেকসই হবে তা নিয়েও রয়েছে সংশয়। পরিবেশ কর্মীরা মনে করেন, কৃত্রিম উপায়ে ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব নয়। কেবল প্রকৃতিই পারে নৈসর্গিক সৌন্দর্যের ভোলাগঞ্জ সাদা পাথরকে স্বরূপে ফেরাতে। আর সেজন্য অপেক্ষায় থাকতে হবে কোনো না কোনো এক ঢলে উজান থেকে আসা পাথরের। সিলেট থেকে ফিরে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন মোমেন হোসাইন। সিলেটের বিভিন্ন জায়গায় এসে যেটি দেখা যাচ্ছে, এরকম নানা উপায়ে লুকিয়ে রাখা হচ্ছে অতি মূল্যবান সাদা পাথর। ধারণা করা হচ্ছে এই পাথরগুলি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে নিয়ে আসে। আসছে কবে এইসব পাথর? কই থেকে আসছে জানেন না ভাই? এইসব সকালে দেখছি এই জায়গায় পাথর। আমরা দেখছি না। সিলেটের গ্রামেগঞ্জে পথের ধারে ঝুমঝাড়ে পাথর আর পাথর, কোথাও মাটি খুঁড়ে, কোথাও পাতা সরিয়ে মিলছে লুটপাটের পর লুকিয়ে রাখা মূল্যবান এই খনিজ সম্পদ। এত এত পাথর কিভাবে এলো লোকালয়ে, তা নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। অবশ্য কারো কারো দাবি, রাতের আধারে ফেলে রাখা হয় এসব পাথর। এগুলো কবে আনছে, কবে এসব পাথর? আমরা কইতে পারি না, আমরা বাইরে থাকি না। এগুলো কবে আসছে কারা ফেলাইতে পারে আপনাদের কি মনে হয়? আমরা তো জানি না এইসব, আমরা তো পাথর ব্যবসার লগে জড়িত না। এটা তো রাতের বেলা ফেলাইছে, কেউ দেখছে না, ঘুমের ঘরে আনিয়া কটার সময় ফেলাইছে। লুটপাটের পাথরের খোঁজে চলছে প্রশাসনের টানা অভিযান। উদ্ধারের পর ভোলাগঞ্জের সাদা পাথর ফেলা হচ্ছে আগের জায়গায়। তবে সে গতিও অতি মন্থর। 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর লুটের বিপরীতে সোমবার পর্যন্ত সন্ধান মিলেছে মাত্র 4 লাখ ঘনফুট, আর পুনঃস্থাপন এখনো 1000 ঘনফুটের ঘরে।
কিন্তু পাথর পুনঃস্থাপনের এই উদ্যোগ টেকসই হবে কতটা? পরিবেশ কর্মীরা বলছেন এ উপায়ে চাইলেও ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব নয়, কেবল প্রকৃতি পারে এর সমাধান দিতে। নতুন একটা শব্দ আসলে আবিষ্কার হয়েছে, পাথর প্রতিস্থাপন। আমরা আসলে কখনো এই শব্দের সাথে পরিচিত ছিলাম না। অবশ্যই আমাদের প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে হবে যে আবার কখন পাথর আসবে। প্রতি বছর ঢলে কিন্তু পাথর আসে না, পাথর আসে কোনো কোনো বছর, যেমন 1990 সালে ঢলে খুব বেশি পাথর এখানে এসেছিল। সো আমরা অপেক্ষায় থাকবো, কিন্তু সেই অপেক্ষা কি আসলেই সুফল বয়ে আনবে কিনা? প্রকৃতিগতভাবে পাথর এত তাড়াতাড়ি তো আসবে না। এমনকি প্রতিস্থাপনের কাজ দায়সারা গোছের হলে সেটিও হতে পারে আরেক বিপদের কারণ। এই পাথরটা আর কতদিন এখানে রাখাও যাবে সেটা একটা বিষয়, এবং যদি রাখাও যায় এটা আসলে মানুষের জন্য আরো বিপজ্জনক হয় কিনা, কারণ এই পাথরটা কিন্তু মাটির সাথে বা বালির সাথে এভাবে মিশবে না, কারণ আপনি ফেলে দিলেন এটা সে তার নিজের মতো করে জায়গা নিতে পারবে না, এটা সময় লাগবে। সোমবার সিলেটের জেলা প্রশাসকের পদ হারানোর আগে শের মাহবুব মুরাদ সময় সংবাদকে জানান, বিশেষজ্ঞদের পরামর্শে নেওয়া হবে পদক্ষেপ। প্রতিস্থাপনের কাজটা সেটা আসলে একেবারে সমগতিতে এগিয়ে চলছে। এটা একটা সময় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বিষয়, সবসময় একরকম পেস দেখা যাবে না। যেভাবে এটা রিপ্লেস করা হচ্ছে তাতে আসলে পূর্বের রূপে ফিরে আসবে কিনা সেজন্য বিশেষজ্ঞের মতামত দরকার। আমরা বিশেষজ্ঞদের সাথেও যোগাযোগ করব, তাদের সাথে আমরা কথা বলবো। তবে পাথর প্রতিস্থাপন যেন অর্থলুটের আরেক প্রকল্পে রূপ না নেয় এ ব্যাপারেও সতর্ক করছেন অনেকে। পাথর, মেঘ, পাহাড় আর জলধারা একসঙ্গে এত সব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে থাকেন সিলেটের ভোলাগঞ্জে। যদিও পাথর লুটের ঘটনায় সৌন্দর্যহানি হয়েছে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রের, কিন্তু প্রশাসনের উদ্যোগে আসলেই কি ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব, নাকি তাকিয়ে থাকতে হবে প্রকৃতির দিকে? সামনে আসছে এমন সব প্রশ্ন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট। সিলেটের আরেকটি পর্যটন স্পট রাংপানিতেও পাথর লুটপাট করছে সংঘবদ্ধ চক্র। জৈন্তাপুর সীমানা পেরিয়ে ভারতে ঢুকেও চুরি করছে চক্রটি। ভোলাগঞ্জের পর আত্মগোপনে আছে চক্রের সদস্যরা। প্রশাসন বলছে অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। এখান থেকে কোনো পাথর উঠবে না। বছরের পর বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাংপানি পর্যটন এলাকায় চলছে পাথর লুট। বাংলাদেশের সীমারেখা পেরিয়ে ভারতে ঢুকে সিলেটের জৈন্তাপুরের শ্রীপুরে একটি চক্র পাথর লুট করছে বলে বহুবার অভিযোগ উঠেছে। গত বছর আগস্টে সরকার পতনের পর থেকে দুই দেশের সীমান্ত উত্তপ্ত থাকলেও দৌরাত্ম্য কমেনি চোর চক্রের। তবে সাদা পাথর কাণ্ডের পর আত্মগোপনে চক্রটির সদস্যরা। মাঝে মধ্যে বিএসএফ দৌড়ানি দেয়। হ্যাঁ, ইধার বিএসএফ তো চলে আসে, তারা আবার বিএসএফ চলার পরে উপরে উঠে গেলে আবার ওরা যায় নৌকা নিয়ে পাথর নিয়ে আসে। বিএসএফ তো সবসময় বর্ডার থাকে না, রাত করে বেশি থাকে না। কত বছর ধরে অবস্থা এটা তো চলতেছে, আমার বুঝতে পর্যন্ত দেখতেছে 20-30 বছর। পর্যটন এলাকাগুলোতে পাথর চুরি বন্ধে গত কয়েকদিন ধরেই কঠোর অবস্থানে প্রশাসন। রাংপানি এলাকাতেও চলছে অভিযান। পুলিশ বলছে নজরদারি বাড়ানো হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে পুলিশ বাহিনী বলেন, প্রশাসনিক বলেন, যে জটিলতা সৃষ্টি হচ্ছে, আমরা চাচ্ছি যে এই জটিলতাগুলো মুক্ত হোক। নিজে ম্যাজিস্ট্রেট হিসাবে আমাদের এসিলেন্ট এই জায়গায় উপস্থিত আছেন, সেই ব্যাপারে পরবর্তী স্টেপ কি হবে তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী স্টেপ হবে, আইনানুগ ব্যবস্থা হবে, সমস্যা নেই। পর্যটন স্পট থেকে লুট হওয়া প্রায় 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর ফিরিয়ে আনার চেষ্টা করছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। তবে পাথর প্রতিস্থাপন ধীমে তালে চলছে বলে জানান স্থানীয়রা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। প্রকৃতির উপর মানুষের নির্মম আচরণে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ। সোমবার সকালে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা। মাছ রফতানি বাড়ানোর পাশাপাশি সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে গবেষণায় জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে প্রাণীজ আমিষের 60% আসে মাছ থেকে। উৎপাদন বাড়াতে সারা দেশে 20 থেকে 25 হাজার মাছের অভয়াশ্রম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধান উপদেষ্টা বলেন, প্রকৃতির ওপর নির্দয় আচরণ আর ব্যবস্থাপনার অভাবে হারিয়ে যাচ্ছে দেশি জাতের মাছ। যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল,
তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে, এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি। জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে। নিজস্ব চাহিদা মিটিয়ে মাছ রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে গবেষণায় জোর দেন ডক্টর ইউনুস। বিশাল সমুদ্র আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি সম্পদ, আমরা পেয়ে গেছি। এই খাতে বিশাল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনো তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য এবছর 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বাড়ছে জনসংখ্যা, সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে কর্মক্ষম মানুষের সংখ্যাও। তবে কমছে শ্রমশক্তি, আর সেখানে নারীর অবস্থান হচ্ছে আরও নাজুক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর গবেষণা বলছে 1 বছরে শ্রমশক্তির বাইরে চলে গেছে 16 লাখেরও বেশি নারী। এক্ষেত্রে রাষ্ট্রীয় কাঠামো ও সামাজিক নিরাপত্তাহীনতাকে দুষছে অর্থনীতিবিদরা। অন্তরা সেনের রিপোর্ট। চাকরি না সংসার, আগে কোনটা? এমন প্রশ্নে হরহামেশাই কাঠগড়ায় দাঁড়ায় নারীর ইচ্ছা। পরিবারের সবার ভালো থাকা আর সন্তানের মুখের দিকে চেয়ে তাই ক্যারিয়ারে দাড়ি টানতে বাধ্য হন কর্মজীবী নারী। আমি মা হয়েছি, আমি দেখেছি যে আমার সাথে সাথে পরিবারের আরও যে মানুষগুলো তারা সেই দায়িত্বটা নিচ্ছেন না। একই সাথে আমি যে সন্তানকে কাজে নিয়ে যাব সেখানেও কাজের জায়গাতে বাচ্চাকে রাখার ন্যূনতম কোনো ব্যবস্থা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ফারজানা রহমানের গল্পটাও কিছুটা এমনই। সুইডেন থেকে উচ্চশিক্ষা নিয়ে এসেও শুরু করতে পারেননি কর্মজীবন। সংসারই তার দিনরাতের কর্মযজ্ঞের কেন্দ্র। 2টা বাচ্চা নিয়ে পুরো সংসারটা আমাকে টেক কেয়ার করতে হয়। মনে হয় আমি আমার লাইফটা লিড করছি না। আমি কখনো একজন ওয়াইফের রোল প্লে করছি, কখনো একজন মায়ের রোল প্লে করছি। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর 2023 সালের এক গবেষণায় দেখা যায় বাংলাদেশের কর্মজীবী নারীদের মধ্যে মাতৃত্বকালীন ছুটি নেয়ার পর 20 থেকে 30% আর কাজে ফিরতে পারেন না। তৈরি পোশাক খাতে এ হার 80%-এর উপরে। কারণ হিসেবে পারিবারিক চাপ, পরিবহন সুবিধার অভাব ও বিরূপ কর্মপরিবেশকে দায়ী করা হয়েছে। হাজব্যান্ড চাকরি করলে ওয়াইফকে বাসায় থাকতে হয়, একজন না একজনকে তো দেখাশোনা করতে হয়। চিলড্রেন বাচ্চা হওয়ার পরে কাজ করতে গেলে পরিবার থেকে প্রথম বাধা আসে, তুমি বের হইতে পারবে না, তোমার বের হওয়া ঠিক হবে না, একা একা কেন তুমি বের হচ্ছ। এর মধ্যে আবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে 2024 সালে শ্রমশক্তির বাইরে চলে গেছে 17,20,000 কর্মক্ষম মানুষ, যার মধ্যে 16,30,000-ই নারী। কৃষি, শিল্প, সেবা সব খাতেই কমেছে নারীর অর্থনৈতিক অবদান। বাড়ছে শিক্ষিত নারী বেকারের হারও। এক্ষেত্রে সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোকেই দায়ী করছেন শ্রম অধিকার কর্মীরা। যেই কমিউনিটিতে সে কাজ করবে, যে প্রতিষ্ঠানে কাজ করবে, তাদের যেমন উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে, তেমনি রাষ্ট্রের নিজের উদ্যোগ নেওয়া এবং রাষ্ট্র তদারকি করবে যে কলকারখানা বা অন্যান্য জায়গায় নারীরা তাদের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কিনা। এদিকে 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ সামাজিক নিরাপত্তাহীনতার কারণেও নারীরা শ্রমশক্তি থেকে বের হয়ে যাচ্ছেন বলেও মনে করেন অর্থনীতিবিদরা। গত বছরের যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীকালে নিরাপত্তাহীনতার যে একটা বিষয় রয়েছে, সেটি আমি মনে করি যে একটা ভূমিকা রাখতে পারে এই বিষয়ে। সংসারের দায়িত্ব ক্ষেত্রেও হয়তো অনেকে সিদ্ধান্ত নিচ্ছেন যে বেটার দেশের শ্রমশক্তি বাড়াতে এবং বেকারত্ব কমাতে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরির তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাবি, বিভিন্ন এলাকা থেকে ধরে এনে বাইরে থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5 দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
2016 সালের অক্টোবরে গাজীপুরে একটি বাসা ঘিরে জঙ্গি অভিযানে 830 রাউন্ড গুলি ছোড়ে র্যাব, সোয়াট, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহত হন 7 জন। প্রসিকিউশন বলছে দেশের বিভিন্ন এলাকা থেকে 7 তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাইরে থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয় তাদের। ওই ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের বাবা অভিযোগ করলে প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে নতুন মামলা করেন চিফ প্রসিকিউটর। এ সময় তৎকালীন এসবি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হারুনুর রশিদ সহ 5 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করে প্রসিকিউশন। পরে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। হত্যার পরে দেখানো হয় যে তারা এখানে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী কাজে সাথে সম্পৃক্ত ছিল। এই ঘটনায় এটিকে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 3 জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তারা সবাই শেখ হাসিনা, কামাল, মামুন সহ জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হত্যা করা হয়েছে, তারপরে লাশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, ভ্যান থেকে পিকআপ ভ্যানে তোলা হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই বর্ণনা দিতে গিয়ে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আবেগের আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান। এদিন চাংখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, যারাই সাক্ষীকে ভয়ভীতি দেখাবে তাদের ধরে আনতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঋণের নামে প্রায় 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর চটপটি দোকান ও 2টি রেস্তোরাঁ দেখিয়ে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 20 জনের বিরুদ্ধে। যশোরের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও হয়েছে মামলা। চট্টগ্রাম নগরীতে চটপটির দোকান ও 2টি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 234 কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগে গেল জানুয়ারিতে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান শেষে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এজাহারে বলা হয়েছে, ঋণ গ্রহণ করে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ, তবে প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পকেটে। এ ঘটনায় 20 জনকে আসামি করা হয়েছে। ঋণ হিসাবে 79,96,69,000 টাকা অন্যত্র সরিয়ে এবং তা পরিশোধ না করে এবং সেখান থেকে পরবর্তীতে টাকাগুলো নগদ, পে অর্ডার এবং অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সাবেক এমডি ফিরোজ সহ 21 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এক্সিম ব্যাংক পিএলসি হেড অফিস কর্পোরেট শাখা, ঢাকার 857 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ। এদিন 109 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 7 কোটি 35 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর 3 আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। যারা নিজ দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি বানায় তারা দেশপ্রেমিক নয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর পিটিআই অডিটোরিয়াম মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক চট্টগ্রাম জেলার কর্মশালায় তিনি এসব কথা বলেন। ধর্ম নিয়ে কটূক্তি করা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এটা অপরাধ। যারা নিজের দেশের সম্পদ লুট করে বিদেশে গিয়ে বাড়ি বানায় তারা কোনোদিন দেশপ্রেমিক নয়। যাদের দ্বিতীয় ল্যান্ড আছে তারা দেশপ্রেমিক নয়। আপনি এখানে পয়সা কামাবেন আর এক জায়গায় পাচার করে দিবেন, আপনি কিরকম দেশপ্রেমিক? স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত অবস্থায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের
5টি বগি বিচ্ছিন্ন হয়। আপলাইনে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 4 ঘন্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোমবার বিকেল 5টা 35 মিনিটে চলন্ত অবস্থায় হঠাৎই বিচ্ছিন্ন হয়ে পড়ে মহানগর এক্সপ্রেস ট্রেনের 5টি বগি। ঢাকাগামী আন্তঃমহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল 5টা 15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর আশুগঞ্জ স্টেশনে ঢোকার মুহূর্তে ট্রেনটি মাঝখান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে পেছনের 5টি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে, আর বাকি অংশ থেকে যায় আশুগঞ্জ যাত্রাবাড়ি এলাকায়। এতে আপলাইনে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ডাউনলাইন দিয়ে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল করলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমার ভাইয়া রাতে 2টা বাজে ফ্লাইট, বিদেশ যাওয়ার ফ্লাইট, এখনো মহানগর গুদলে আসে নাই। তো আমরা শঙ্কায় আছি যে ভাইয়া কি ফ্লাইট মিস করবে কিনা। যে ত্রুটিটা আছে পেছনে, সেই ত্রুটিটা উদ্ঘাটন করা হোক, আর ভবিষ্যতে যাতে এই ধরনের ত্রুটি না হয়। সবকিছু মেইনটেনেন্স ঠিকভাবে করতে, তাহলে হয়তো আমরা আমাদের এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতাম। ট্রেনের বিচ্ছিন্ন অংশ উদ্ধারে গিয়ে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে যায়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইঞ্জিন সহ 5 কোচ পার্টিং হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে। পিছনের অংশ রাস্তায় পড়েছিল, সামনের অংশ আবার সামনের দিকে চলে গেছে। জয়ন্তীকে আমার এনে বসা ছিল, এখন সিঙ্গেল লাইন ওয়ার্ক করে জয়ন্তীকে ঢাকার দিকে চালিয়ে দিয়েছে। অন্যদিকে 5টি বগি নিয়ে আশুগঞ্জ স্টেশনে পৌঁছানো মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব যাওয়ার পথে মেঘনা সেতুর মাঝে ইঞ্জিন বিকল হয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানায়, আখাউড়া থেকে বিকল্প একটি ট্রেন গিয়ে প্রথমে আশুগঞ্জের যাত্রাবাড়ি এলাকার 5টি বগি সহ কর্ণফুলী এক্সপ্রেস এবং পরে মেঘনা সেতুর উপর আটকে পড়া ট্রেনের বাকি 5টি বগি উদ্ধার করে ভৈরবে নিয়ে যায়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দেয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, অমি দাস পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল। তিনি প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত রয়েছেন। গত 12 আগস্ট ওয়াকিটকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরীর বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর এই বার্তা দেন তিনি। সিএমপি কমিশনারের এই বার্তা ওয়াকিটকি সহ ভিডিও করেন এক কর্মকর্তা। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছাড়িয়ে দেন। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। আজ বিশ্ব মানবতা দিবস। দুর্যোগে কিংবা প্রতিকূলতায় জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবনের নিরাপত্তা দিতে যারা কাজ করেন তাদের স্বীকৃতি দিতেই জাতিসংঘ 2008 সালের 19 আগস্টকে বিশ্ব মানবতা দিবস হিসেবে ঘোষণা করেন। এবারের দিবসের প্রতিপাদ্য বিশ্বব্যাপী সংহতি জোরদার করা এবং স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়ন। বাইবনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আজকের পৃথিবীতে ভূপেন হাজারিকার এই ভাবনা কতটা প্রাসঙ্গিক। যুদ্ধ, হানাহানি আর সংঘাতে পূর্ণ এই বিশ্বে মানবতার অস্তিত্ব এবার রয়েছে কতটুকু। দীর্ঘ 34 বছর এই সারা বাংলাদেশের মানুষের জন্য, কল্যাণের জন্য যে কোনো দুর্যোগে, বন্যা, ঘূর্ণিঝড়, তারপরে এই যে প্রাকৃতিক দুর্যোগ, ধরেন ফায়ার ইনসিডেন্ট, এই যে লঞ্চ দুর্ঘটনা, এই সমস্ত কার্যক্রমে আমি নিজেকে সম্পৃক্ত করেছি। আমার বাসায় সবসময় আমার একটা হেলমেট ছিল, আমার ইউনিফর্ম ছিল, আমার হ্যান্ড গ্লাভ ছিল, আমার সেফটি শু ছিল, এবং এই সেফটি শুগুলো নিয়ে রেডিমেড যখনই এরকম কোথাও ফায়ারের ঘটনা আমরা শুনতাম, তখন আমরা দ্রুত গিয়ে তাদের সাথে জয়েন করে তাদেরকে উদ্ধার কাজে আমরা জড়াই যেতাম। কাজের জন্য আমরা কাজ করি না, আমাদের মধ্যে এই বোধটা আছে যে এটা একটা সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে মানুষের কল্যাণের জন্য কাজ করেন। একদল হয়তো ভাঙচুর করে বা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, আর একদল কিন্তু ঠিকই সহযোগিতা করে। যারা সহযোগিতা করে এটাকেই আমরা সেলিব্রেট করতে চাচ্ছি। যারা এই যে ধ্বংস করে, এদেরকে দিয়ে গোটা আমাদের দেশের সকল মানুষকে আমরা মূল্যায়ন করব না। তাদের পাশে যখন এই মানবতা বোধের ব্যক্তিরা এসে দাঁড়ায় আর তাদেরকে বলে না আমরা আছি, এটা হয়েছে কিন্তু আমরা এটা আর হতে দেব না বা তোমাদের পাশে আছি। বিশ্ব মানবতা দিবস আমাদের স্মরণ করায় মানবিক সহায়তার কথা, জাগ্রত করে মানবতাবোধ, যা হয়ে যায় অসুন্দরের বিপরীতে সুন্দরের দৃষ্টান্ত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে জলাবদ্ধতায় নিমজ্জিত যশোরের ভবদহ। গ্রামের পর গ্রাম পানির নিচে। বর্ষায় ঘরে থাকার
আর কোনো উপায় থাকে না। সড়কের পাশে খুপড়ি ঘর বানিয়ে কোনো রকমে দিন যাপন করেন বাসিন্দারা। এবারের বর্ষাও সীমাহীন দুর্ভোগ নিয়ে এসেছে ভবদহে। যশোর থেকে আরও জানাচ্ছেন রিপোর্টার আলামিন তুষার। আমার পেছনে যশোর আর সামনের দিকে সাতক্ষীরা, এখানে আমরা অবস্থান করছি কেশবপুরে। এই যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন, সেই মহাসড়কটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দুই পাশে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মহাসড়কের দুই পাশ ধরে বিভিন্নভাবে তাঁবুর মতো করে আসলে মানুষজন বসবাস করছেন। পুরোটা সময় জুড়ে তাদেরকে একটা অনিশ্চয়তার মধ্যে রাখতে হচ্ছে, জীবন শঙ্কার মধ্যে যেতে হচ্ছে। কেননা একদম সড়কের পাশ দিয়ে বড় বড় বাস চলছে, ট্রাক চলছে, বড় বড় লরি পর্যন্ত আমরা চলতে দেখেছি। জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করতে হচ্ছে। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে সড়ক দুর্ঘটনার মধ্যেও কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে এবং সেই সংখ্যা নিয়ে তাদেরকে থাকতে হচ্ছে। এছাড়া রান্না বান্না থেকে শুরু করে এখানকার দৈনন্দিন যে কাজ, একদম বাসন কোসন মাজা থেকে শুরু করে সব কিছু তাদের আসলে রাস্তায় করতে হচ্ছে। প্রায় 350 পরিবার কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে তাদের কাছে কোনো ধরনের ত্রাণ বা সরকারি সহায়তা, বেসরকারি কোনো ধরনের সহায়তা কিন্তু আসেনি। অনেকেই কিন্তু চর্মরোগে আক্রান্ত হয়েছেন, এরকম তথ্যও কিন্তু আমাদেরকে বলছিলেন। কেউ কেউ বলছিলেন কারো হাঁটু পানি, কারো পাতা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মাজা পর্যন্ত। এমন অবস্থায় কিন্তু তাদেরকে বাধ্য হয়ে তাদের জায়গা থেকে বেরিয়ে এসে এখানে অবস্থান নিতে হয়েছে, ভিটে মাটি ছেড়ে এখানে আসতে হয়েছে। যেই দুটি গ্রামের কথা আসলে বলা হচ্ছে, সেই দুটি গ্রামের নাম যদি আমি বলি, একটি হচ্ছে মধ্যকুল, আরেকটি হচ্ছে হাবাসপুর। এই দুই গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তাদের বেশিরভাগকে কিন্তু এখানে আসতে হয়েছে। তাদের এই যে অবস্থান, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভবদহের যারা রয়েছেন তাদেরকে ঠিক কতটা কষ্টের মধ্য দিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে। ভবদহ থেকে আলামিন তুষার, সময় সংবাদ, যশোর। বগুড়ার শাহজাহানপুরে প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় ঢাকার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত 2টি ট্রাক ও গরু বিক্রির নগদ 1,05,000 টাকা উদ্ধার করা হয়। এর আগে ডাকাতরা সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে 8 আগস্ট রাতে একটি ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি করে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে চুরির ঘটনায় মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রোববার রাতে কৃষি ব্যাংক ভবনের 4 তলা থেকে প্রধান অভিযুক্ত ইউনুস শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 1,52,270 টাকা ও চুরির কাজে ব্যবহৃত ভল্ট কাটার, স্টোন কার্টিং ডিস্ক এবং গ্রাইন্ডিং মেশিন। গত 15 আগস্ট শুক্রবার রাতে রূপসা ঘাটের কৃষি ব্যাংক শাখার ভল্ট ভেঙে 16,14,000 টাকা চুরি করা হয়। রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে অপরাধ। গত 7 মাসে ঘটেছে 26টি খুনের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, বিচারে দীর্ঘসূত্রিতা, সামাজিক অবক্ষয় ও পারিবারিক সম্পর্কের দুর্বলতাই এর মূল কারণ। তবে এমন পরিস্থিতি মোকাবেলায় বিট পুলিশিং কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে প্রশাসন। তরিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। আমার বোনের আজকে বিয়ে, মানে আমরা দিন তারিখ ঠিক করতে যাব, এই সময় তার আগের দিন আমার বাবাকে এরকম করেই হত্যা করা হয়। আমাদের বাচ্চা ওটা, আমরা এটা ন্যায্য বিচার চাই। আমাদের প্রশাসন মানে ওখানে স্পটে ছিল, থাকার পরও তারা আর কি আমাদের নিরাপত্তা দিতে পারেনি। পুলিশের দেয়া তথ্য বলছে, চলতি বছরের জুলাই পর্যন্ত রংপুর জেলায় হত্যার ঘটনা ঘটেছে 26টি। আর গত 4 বছরের রাজনৈতিক ও পারিবারিক বিরোধ, ছিনতাই সহ নানা কারণে হত্যা হয়েছে 170টি। বিগত 7 মাসে আমাদের জেলায় যে 26টা খুন মামলা হয়েছে,
সবগুলাই মোটামুটি আমরা সফল হয়েছি তদন্ত কার্যক্রমে এগিয়ে নিতে। দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়, তাহলে এ ধরনের ঘটনা সমাজে কমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, বিচারের দীর্ঘসূত্রিতা, সামাজিক অবক্ষয় ও পারিবারিক সম্পর্কের দুর্বলতাই এর মূল কারণ। 6 মাস 7 মাস যাবত আমরা উত্তরাঞ্চলে যত ধরনের ঘটনা আমরা দেখেছি আর কি, যত ধরনের অমানবিক ঘটনা দেখেছি, সেটা হতে পারে কোনো সংখ্যালঘুর গ্রামকে আক্রমণ করা। আমার কথা হচ্ছে, যদি কেউ অপরাধী হয়ে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে সাজা দিতে হবে। রংপুরে চলতি মাসেই হত্যা মামলা হয়েছে 5টি। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বাস টার্মিনালের জন্য 3 দশক আগে জায়গা নির্ধারণ করা হয়, তবে এখনও নীলফামারীর ডোমার উপজেলা সদরে চালু হয়নি টার্মিনালটি। জায়গা না পেয়ে সদরের সড়কেই রাখা হয় বাস, যাত্রী ওঠানামা করা হয় সেখান থেকেই। তবে শিগগিরই টার্মিনালটি চালুর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদুলের রিপোর্ট। টার্মিনালের মাঠে ফেলে রাখা হয়েছে স্যানিটারি পণ্য, পরিত্যক্ত ভবনে ফেলে রাখা হয়েছে আবর্জনা। নীলফামারীর ডোমার উপজেলা সদরে প্রায় 30 বছর আগে বাস টার্মিনালের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়, পরে যাত্রীদের জন্য নির্মাণ করা হয় একতলা ভবন। কিন্তু স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এখনো টার্মিনালটি চালু হয়নি। পরিত্যক্ত জায়গা ও ভবন বর্তমানে স্থানীয় প্রভাবশালীদের দখলে। অন্যদিকে জায়গা না পেয়ে সদরের সড়কেই রাখা হয় বাস, যাত্রী ওঠানামা করা হয় সেখান থেকেই। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ও যানবাহন সংশ্লিষ্টরা। এটা না হওয়ার ওই চেয়ারম্যান দণ্ড, এখানে স্ট্যান্ড দিব না। এখানে গাড়ি ঘোড়ার কঠিন চাপ, তার ভিতর তো এখানে একটু ছোট রাস্তা চিকন, এখানে ডেলি দিন অ্যাক্সিডেন্ট হয়। যাত্রীদের জন্য একটা বাথরুম টয়লেট থাকার এটারও ব্যবস্থা নাই। এই দেখেন কি অবস্থা বাস স্ট্যান্ডের। এখানে টার্মিনাল নাই অবস্থায় গাড়ির রাস্তায় রাখিয়া আমরা যাত্রী সেবা দিতেছি। রাস্তার ধারে গাড়িগুলো লাগে, এখানে একটা টার্নিং যে সমস্যা, আমাদের একটা টার্মিনাল খুবই প্রয়োজন। তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে শীঘ্রই টার্মিনালটি চালুর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আইন শৃঙ্খলা মিটিং বা বিভিন্ন মিটিংগুলোতে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে আমার 1-2জনের সাথে বিষয়ে কথা হয়েছে। তো আমি হচ্ছে গিয়ে যারা এই সংশ্লিষ্ট যারা আছে, এই বাস মালিক সমিতি যারা আছে, তাদেরকে নিয়ে একটি সভা করে তাদেরকে যেহেতু আগে একটা প্লেস নির্ধারণ ছিল, ওখানে যেন তারা যায়, তারা আমরা আলোচনার মাধ্যমে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। বাস টার্মিনালের জন্য বরাদ্দকৃত জায়গার পরিমাণ 1.13 একর। সাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। তীব্র সার সংকটে ঠাকুরগাঁওয়ের কৃষকরা হন্যে হয়ে ডিলারের কাছে ঘুরেও সময়মতো সার না পাওয়ায় ক্ষুব্ধ তারা। অথচ অবৈধভাবে মজুত করে বাড়তি দামে সার বিক্রির অভিযোগে জব্দ হচ্ছে হাজার হাজার মেট্রিক টন সার। ডিলারশিপ কিংবা লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ না নেওয়ায় এ অবস্থা বলে মনে করছেন স্থানীয়রা। জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। উত্তরের জেলা ঠাকুরগাঁও। জেলায় এবার 1,37,000 হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ধানের চারা রোপণের পর এখন মাঠে মাঠে ব্যস্ততা বেড়েছে কৃষকের, তবে সংকট বেড়েছে রাসায়নিক সারের। জমিতে সময় মতো সার দেওয়ার তাগিদে ডিলারের পয়েন্টে পয়েন্টে ঘুরছেন কৃষকরা। সময় মতো ইউরিয়া সার পেলেও টিএসপির তীব্র সংকটে পড়েছেন তারা। যদিও ডিলারের কাছে না পেলেও বাড়তি দামে মিলছে খোলা বাজারে। আবার অনেক ক্ষেত্রে কৃষি কার্ড ছাড়াই ডিলারের কাছ থেকে সার কেনার সময় ধরা পড়ছেন অসাধু ব্যক্তিরা। সকাল থেকে খাওয়াতে আসি, কেন আমরা সার পাবো না? মানে 4 বিঘা আমাদের সার কেন দিবে না আমাদের? এরা বলছে যে ব্লক সিস্টেম দেওয়া হবে। ব্লক, আমি 6 নম্বর ব্লক, 3 নম্বর ব্লক, 3 ব্লকের এরা দিবে। কালকে আসি ওখানে বলছে যে আমরা রোববারে দিয়ে নেবো। টিএসপিটা এখানে 1350 টাকা নিচ্ছে, দোকানে নিচ্ছে আপনারা 1900, 1850, 1900 টাকা নিচ্ছে। তাহলে এখন দেখেন যে আমরা কিভাবে আবাদ করবো, তাহলে এত টাকা বেশি। মোবাইলে দেখা যাচ্ছে সার দিচ্ছি, অথচ আমরা অনেকক্ষণ যে বেশ কয়েক 10-15 জন মিলে অপেক্ষা করতেছি, অথচ আমরা সার পাইলাম না। কাঠ ছাড়া সার এখানে নিচ্ছি 2টা বস্তা, আমার 5টা বস্তা দরকার। লাইসেন্স বাতিল বা ডিলারশিপ বাতিল করতো, তাহলে কেউ সিন্ডিকেটে জড়াতো না। ডিলাররাও জানাচ্ছেন চাহিদা মতো সার দিতে না পারার কথা। চাহিদা মতন আমরা দিচ্ছি না, তার 10 বস্তার দরকার, তাকে আমরা 2 বস্তা দিয়ে
সন্তুষ্ট করে দিচ্ছি যে আবার আসুক। বরাদ্দ হয়তো এইরকম সময় হয়তো 20 টন বা 15-16 টন, সেখানে 8 টন 8.5 টন, এবং ডিএপিটা তো ছিল 4 টন বা 5 টন, সেটা করছে 11 টন। একদিকে সার সংকটে ফলন বিপর্যয়ের শঙ্কায় চাষিরা, অন্যদিকে কয়েকদিনে সদর ও বালিয়াডাঙ্গি উপজেলার 3 ব্যবসায়ীর গুদামে অবৈধ মজুত রাখার অভিযোগে 1776 বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করে স্থানীয় প্রশাসন। একটু ধৈর্য ধরতে হবে, আমরা আপনাদের চাহিদা অনুযায়ী দিব। সারের জন্য বা কৃষি উপকরণের জন্য কৃষির কোনো ক্ষতি হবে সেটা আমরা হতে দিব না, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। টিএসপি, এমওপি এবং ডিএপি সার এগুলো আমরা জব্দ করেছি এবং পাশাপাশি 10,000 টাকার অর্থদণ্ড আদায় করেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার 2 ডিলারের গুদাম থেকে 839 বস্তা সার জব্দের পাশাপাশি 40,000 টাকা জরিমানা সহ একটি গুদাম সিলগালা করা হয়। আর সদরের গড়েয়া বাজারের ব্যবসায়ী ইসরাফিলের গুদাম থেকে 947 বস্তা সার জব্দ সহ অনিয়মের অভিযোগে আরেক ডিলারকে নোটিশ দিয়েছে কৃষি বিভাগ। সময় সংবাদ, ঠাকুরগাঁও। বাজারে পাটের দাম ভালো পাওয়ায় খুশি গাইবান্ধার কৃষক। বর্তমানে গাছ কাটা, আঁশ ছাড়ানো, জাগ দেয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। সংশ্লিষ্টরা বলছেন, ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি সরকারি পাট কেন্দ্রগুলো চালু হলে সোনালী আঁশের উৎপাদন আরও বাড়বে। এজন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান পাট উন্নয়ন কর্মকর্তা বিপ্লব ইসলামের রিপোর্ট। পাট নিয়ে ব্যস্ত কৃষক। গাছ কাটা, আঁশ ছাড়ানো, জাগ দেয়া ও শুকানোর কাজে তাদের সহযোগিতা করছেন পরিবারের সবাই। মৌসুম শেষে গাইবান্ধার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পাট কাটার কাজ করছেন চাষিরা। তবে গত কয়েক বছর পাটের ন্যায্য মূল্য না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা। তবে এবার বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। বর্তমান বাজারে প্রতিমন পাট 3,500 টাকা থেকে 4,000 টাকায় বিক্রি হওয়ায় লাভের আশা তাদের। ফলনও ভালো, এবছর খরচা কম। এই বন্যার অভাবে এখন আমাদের পাট 16 আনা পাট হয়ে গেছে। বিঘা মনে আমাদের 7 মণ, 8 মণ, 9 মণ পর্যন্ত। গত বছর ছিল 1300-1400, এবার 4,000 টাকা মণ। এবারকার পাটের মান ভালো, দাম পাচ্ছে কৃষকেরা, অনেক খুশি। আগামীতে যারা আরও ভালো করতে পারে এরকম একটা উদ্যোগ নিয়ে সরকার যদি আমাদের উদ্যোগ নেয় এই চর এলাকায়, কৃষকেরা তার ভালো হবে। পাটের আবাদ বাড়াতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় পাট উন্নয়ন বিভাগ। চাষি ভাইরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা এভাবে অবশ্যই আমরা সক্রিয় আছি। পাট চাষে আগ্রহী হবে এবং আমরা একসময় যে সোনালী আঁশ ছিল, আমরা যে সোনালী আঁশে আমরা ডায়মন্ড হিসেবে দেখতে চাই, আমরা সেই লক্ষ্যেই কাজ করতেছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে গাইবান্ধায় 13,822 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 39,659 মেট্রিক টন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার ও মিশরের প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি হামাস। এরই মধ্যে গাজায় আক্রমণের মাত্রা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। এতে একদিনে নিহত হয়েছেন 26 ফিলিস্তিনি। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে প্রতিনিয়ত খাদ্য না পেয়ে প্রাণ হারাচ্ছেন বহু ফিলিস্তিনি। তার উপর প্রতিদিনই নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুধু আবাসস্থল কিংবা বাজারঘাটেই নয়, হামলা চালানো হচ্ছে খাদ্য সহায়তা নিতে যাওয়া ক্ষুধার্তদের উপরও। পাল্টা হামাস ও ইসলামী জিহাদ বাহিনী আলাদাভাবে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলি সেনারা হতাহত হলে তাদেরকে সরাতে বাধ্য হয় বলে দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির। এরই মধ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার ও মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে হামাস। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী 60 দিনের যুদ্ধবিরতি থাকবে এবং অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে। পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের পথও খোলা থাকবে। এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি অন্তর্বর্তী সংবিধান প্রণয়নের কমিটি গঠন করেছেন। এটি ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি হিসেবে কাজ করবে। একে সাধারণ নির্বাচনের ও জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের প্রস্তুতি হিসেবেও ধরা হচ্ছে। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিশ্ব খাদ্য সংস্থা সতর্ক করে বলেছে, গাজায় 5 বছরের কম বয়সী 3,20,000 শিশু মারাত্মক পুষ্টিহীনতার ঝুঁকিতে। নাদিম মারজান, সময় সংবাদ।
৬,০০০-এর বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আইন ভঙ্গ, সময়সীমা পার হওয়ার পরও থেকে যাওয়া, এমনকি সন্ত্রাসবাদে সম্পৃক্ততার মতো গুরুতর অপরাধের অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন। অভিবাসন কড়াকড়ির অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই অভিবাসী বিতরণে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছেন তিনি। ধরপাকড়ে ফেরত পাঠানো হয়েছে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের। এবার ৬,০০০-এর বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে ৪,০০০-এর বেশি শিক্ষার্থীর বিরুদ্ধে মার্কিন প্রশাসন তুলেছে গুরুতর অভিযোগ। আইন ভঙ্গ, সময়সীমা পার হওয়ার পরেও থেকে যাওয়া, এমনকি সন্ত্রাসবাদে সম্পৃক্ততার কথাও জানায় মার্কিন প্রশাসন। গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সবচেয়ে বিতর্কিত অভিযোগ এসেছে তাদের প্রতি। INA 3B আইনের আওতায় প্রায় 200 থেকে 300 ভিসা এ কারণে বাতিল করা হয়েছে। এর আগে চলতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িক বন্ধ রাখা হয়েছিল। পরে চালু হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট প্রকাশ বাধ্যতামূলক করা হয়। মার্কিন কর্মকর্তারা এখন খুঁজে দেখছেন কে মার্কিন সংস্কৃতি বা রাষ্ট্র ব্যবস্থার প্রতি বৈরী মনোভাব প্রকাশ করছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাজার হাজার ভিসা বাতিল হয়েছে এবং এর প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ডেমোক্রেটরা এটিকে বিচার প্রক্রিয়ার উপর আঘাত হিসেবে বর্ণনা করছে। যুক্তরাষ্ট্রে এখনো 2 শতাধিক দেশের 11 লাখের বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। তাইওয়ান সম্পূর্ণ চীনের অভ্যন্তরীণ বিষয়, এমন মন্তব্য করেছে বেজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ তারা বরদাস্ত করবে না। এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চ পর্যায়ের সব ধরনের যোগাযোগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে তাইওয়ান। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বাস দিয়েছেন তিনি ক্ষমতায় থাকাকালে তাইওয়ানে কোনো সামরিক আক্রমণ চালানো হবে না। ট্রাম্পের ওই মন্তব্যের 2 দিন পরই প্রতিক্রিয়া জানালো বেইজিং। স্থানীয় সময় সোমবার বেইজিংয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র মাওনিং বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। সমাধান কিভাবে হবে তা চীনা জনগণের ব্যাপার। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পুনর্মিলনের চেষ্টা চলবে, তবে কোনো ব্যক্তি বা শক্তিকে তাইওয়ানকে আলাদা করতে দেয়া হবে না। চীনের অবস্থান তাইওয়ান প্রশ্নে সবসময়ই সুস্পষ্ট ও অভিন্ন। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান ইস্যু সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়। এই সমস্যার সমাধান কিভাবে হবে তা একান্তই চীনা জনগণের ব্যাপার। এদিকে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চ পর্যায়ের সব ধরনের যোগাযোগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য যেসব দেশের স্বার্থ রয়েছে তাদের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাবে বলে জানিয়েছে তাইপে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগেরও অঙ্গীকার করেছে। অন্যদিকে তাইওয়ান বহুদিন ধরে তা প্রত্যাখ্যান করে স্বাধীন রাষ্ট্রের দাবি করে আসছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ব্রিটিশ রাজনীতিতে কনজারভেটিভ লেবারের পুরনো খেলার ভেতর নতুন কৌতূহল জাগিয়েছেন জেরেমি করবিন। লেবারের সাবেক প্রধান এবার নামহীন এক নতুন দলের উদ্যোগ নিয়ে আলোড়ন তুলেছেন। এই দল ঘিরেই একদিকে জনতার প্রত্যাশা, অন্যদিকে ক্ষমতাসীনদের অস্তিত্ব। তবে রাজনীতির এই নাটকের শেষ দৃশ্য লিখবে কেবল ব্রিটিশ জনগণ। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। দলের নাম এখনো ঠিক না হলেও আলোচনার কেন্দ্রে জেরেমি করবিন। গেল নির্বাচনে স্বতন্ত্র এমপি হওয়ার পর এবার তার নজর নতুন দল গঠনে। এই রাজনৈতিক পদক্ষেপ ঘিরেই জেগেছে তুমুল আগ্রহ, নাড়া দিয়েছে লেবারের ভোট ব্যাংকে। এই দল হবে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক। ক্যাম্পেইন কার্যক্রম আর উদ্দেশ্যে ভরপুর। শরতের প্রথম সম্মেলনে শান্তি, ন্যায়, সমতা ও আবাসন সংকট নিয়ে নীতির কাঠামো নির্ধারণ হবে। শেষে নাম ঠিক করা হবে। আর নাম যাই হোক না কেন, এটি হবে আপনাদেরই দল।
করবিন জানান চলতি বছরের শেষ নাগাদ হবে দলীয় প্রথম সম্মেলন। সেখানে সদস্যরা নির্ধারণ করবেন নতুন দলের দিক নির্দেশনা ও লক্ষ্য, চূড়ান্ত হবে নামও। বিশ্লেষকরা বলছেন এ দলের উত্থান সরাসরি ভাঙন ধরাতে পারে লেবারের ভোট ব্যাংকে, যা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বড় ধরনের অশনি সংকেত। জেরেমি করবিন যেহেতু মুভটা নিয়েছে, সে আরেকটা পার্টি, লেবার পার্টির পুরাটা আইডিওলজি নিয়ে, সোশ্যালিস্ট ধ্যান ধারণার আইডিওলজি নিয়ে সে একটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে এবং তার পার্টির মেম্বারশিপ 400,000-এর উপরে চলে গেছে। পুরা ইউরোপে কিন্তু বামপন্থী এবং ন্যাশনালিস্ট গ্রুপগুলো খুব শক্তিশালী অবস্থান নিচ্ছে দিন দিন, এবং জেরেমি করবিনের মতো লিডার আসলে আমি মনে করি সমাজকে স্টেবিলাইজ করতে পারবে এই দেশে। মাত্র এক সপ্তাহে 6 লক্ষাধিক মানুষ যুক্ত হয়েছেন করবিনের এই উদ্যোগে। প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। সমর্থন দিয়েছেন তরুণ এমপি যারা সুলতানাও। প্রবাসী বাংলাদেশি নেতারাও মত দিয়েছেন করবিনের নতুন এই রাজনৈতিক পরীক্ষার সাফল্য নিয়ে। ব্রিটেনের রাজনীতির ইতিহাস বলছে নতুন রাজনৈতিক দল গঠন কোনো সহজ বিষয় নয়। তারপরেও অনেকে চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। তবে জেরেমি করবিনের এই নতুন উদ্যোগ ব্রিটিশ রাজনীতির মাঠে কতটা প্রভাব ফেলবে সেটি নির্ভর করছে বর্তমান প্রধানমন্ত্রীর সফলতা ও ব্যর্থতার সমীকরণের উপর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে মুম্বাই, উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন অঞ্চল। হাঁটু সমান পানিতে বিপাকে বাসিন্দারা। পাকিস্তানে পাহাড়ি ঢলে বিপর্যস্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশ। চলতি মৌসুমে বন্যায় প্রাণ হারিয়েছেন 650 জনেরও বেশি। অন্যদিকে চীনের ইনার মঙ্গোলিয়ায় আকস্মিক পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। এখনও নিখোঁজ 2 জন। ভারতের মুম্বাই ও উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিতে সড়ক ও আবাসিক এলাকায় হাঁটু সমান পানি জমে গেছে। গাড়ি থেকে শুরু করে রিক্সা পর্যন্ত আটকে পড়েছে পানিতে। স্থানীয়রা বলছেন ঘরে পানি ঢুকে গেছে। শিশুদের অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। উদ্ধারকর্মীরা নৌকায় আটকে পড়া মানুষদের সরিয়ে নিচ্ছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানান, রাজ্যের অর্ধেক জেলায় আগামী 3 দিন লাল ও কমলা সতর্কতা জারি থাকবে। বিশেষজ্ঞরা বলছেন মুম্বাইয়ের পুরনো ড্রেনেজ ব্যবস্থা অতি বৃষ্টিতে ভেঙে পড়ছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার বনের জেলায় পাহাড়ি ঢলে নারী ও শিশুসহ শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু বনেরই 2 শতাধিক প্রাণহানি ঘটেছে। ঘরবাড়ি ভেঙে গেছে, পাথর দিয়ে রাস্তা ভরে গেছে। অসহায় মানুষ দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপে। সরকারি কর্মকর্তারা বলছেন বিরল পাহাড়ি ঢলের কারণে ঘন্টায় 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা পুরো গ্রাম গিলে ফেলেছে। এদিকে চীনের ইনার মঙ্গোলিয়ায় পাহাড়ি ঢলে হতাহত ও নিখোঁজের খবর পাওয়া গেছে। উরাট এলাকায় নদীর পানির তোরে ভেসে গেছেন ক্যাম্পিং করতে আসা বহু মানুষ। শতাধিক উদ্ধারকর্মী রাতভর অভিযান চালিয়ে কয়েকজনকে উদ্ধার করেছেন। স্থানীয় আবহাওয়া বিভাগ বলছে আগামী দিনগুলোতে বজ্রঝড় সহ আরও বৃষ্টি নামতে পারে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব অঞ্চলে বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে। যেখানে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল মাস জুড়ে, সেখানে কয়েক ঘন্টার মধ্যে নেমে আসছে কয়েক মাসের সমপরিমাণ বর্ষণ। নাদিম মারজান, সময় সংবাদ। জাপানের হৃদয়ে দাঁড়িয়ে থাকা মাউন্ট ফুজি শুধু পাহাড় নয়, এক সাংস্কৃতিক প্রতীক। ইতিহাস, শিল্প আর আধ্যাত্মিকতার গভীরে মিশে আছে এই আগ্নেয়গিরির গল্প। তবে অতিরিক্ত পর্যটন আর জলবায়ু পরিবর্তন নতুন হুমকির মুখে ঠেলে দিয়েছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। প্রায় 3776 মিটার উঁচু মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ শৃঙ্গ। টোকিও থেকে মাত্র 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই পাহাড়কে দেশটির প্রাকৃতিক বিশ্বের শ্রেষ্ঠ প্রতীক বলা হয়। 1707 সালে সর্বশেষ অগ্নুৎপাতের পর থেকে নিস্তব্ধ থাকলেও আজও ফুজি জাপানের ভূতাত্ত্বিক ইতিহাসে জীবন্ত সাক্ষী। প্রাচীনকাল থেকে মাউন্ট ফুজি জাপানের শিল্প, কবিতা ও আধ্যাত্মিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। অসংখ্য চিত্রকর্ম, কবিতায় ধরা পড়েছে এর রূপ। এমনকি বহু তীর্থযাত্রী এটিকে ধ্যান ও প্রার্থনার কেন্দ্র হিসেবে দেখেন। 2013 সালে সাংস্কৃতিক নিদর্শন হিসেবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় যুক্ত হয় এই পাহাড়। কিন্তু আধুনিক সময়ে মাউন্ট ফুজি নানা সংকটে জর্জরিত। অতিরিক্ত পর্যটনের চাপ, আবর্জনা আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে এর পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে যদি এখনই ব্যবস্থা নেওয়া না হয় তবে এই ঐতিহ্যবাহী প্রতীক তার প্রাকৃতিক সৌন্দর্য হারাতে বসবে। দীর্ঘ 6 বছর হলো জাপানে আছি, কিন্তু মাউন্ট ফুজি আমার কখনো আসা হয়নি দেখতে। এবার প্রথমবার আসলাম, দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দর।
স্থানীয় প্রশাসন ও সংস্থাগুলো কাজ করছে ফুজির সৌন্দর্য রক্ষায়। নতুন নিয়ম, পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সচেতনতায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কারণ মাউন্ট ফুজি শুধু জাপানের নয়, পুরো বিশ্বের এক অনন্য প্রেরণা। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। কুয়েত ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের চড়া মূল্য নিয়ে অভিযোগ তুলেছেন প্রবাসীরা। তাদের দাবি, বেসরকারি এয়ারলাইন্সের তুলনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেশ উচ্চ মূল্যে টিকিট বিক্রি করে। এমনকি কোনো ধরনের মূল্য ছাড় বা বাড়তি সুবিধাও মেলে না এই সরকারি এয়ারলাইন্সে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা নেহাইতেই কম নয়। দেশে যাওয়ার জন্য যাদের যাতায়াতের একমাত্র মাধ্যম বিমান। বর্তমানে কুয়েত থেকে বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজ। প্রবাসীদের কষ্ট লাঘবে প্রায় মূল্য ছাড়ের পাশাপাশি বিভিন্ন বাড়তি সুবিধা দিয়ে থাকে বেসরকারি এয়ারলাইন্সগুলো। তবে দীর্ঘদিন এমন কোনো সুবিধার দেখা মেলে না সরকারি এয়ারলাইন্সে। কুয়েতে বিভিন্ন ট্রাভেল এজেন্সির বাংলাদেশি কর্মকর্তারা বলেন, তারা তাদের পছন্দের তালিকায় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বিমানকে রাখেন। অনেকের অভিযোগ, অন্য এয়ারলাইন্সের চেয়ে বিমান বাংলাদেশের টিকিটের মূল্য তুলনামূলক বেশি। তাছাড়া বেসরকারি এয়ারলাইন্সগুলো মূল্য ছাড় সহ বিশেষ সুবিধা দিয়ে থাকে। তাদের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে বিমান কর্তৃপক্ষকে কুয়েতের বাজার পর্যালোচনা করে বিমানের টিকিটের মূল্য নির্ধারণ করার অনুরোধ করেন। আমাদের বাংলাদেশি ভাইয়েরা সবাই পছন্দ করে বিমানে যেতে, কিন্তু বিমানের প্রাইসের কারণে আজকাল আমরা টিকিটিং করতে পারতেছি না। তো আমি ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করব যে আপনারা এই বিষয়ে একটু যাচাই বাছাই করে প্রাইসটা ম্যাচ করেন, যাতে আমরা বিমানকে সবসময় প্রমোট করে যেতে পারি। এ বিষয়ে জানতে চাইলে কুয়েতে বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার AK-M ফরহাদ জানান, তিনি এরই মধ্যে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। তারা কুয়েতের এজেন্সিগুলোর সঙ্গে বৈঠক করেছেন। কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে 3 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আবারও বিপিএলে স্পট ফিক্সিং বিতর্ক। বেশ কিছু গুরুতর অভিযোগ আনতে যাচ্ছে স্বাধীন তদন্ত কমিটি। 25 আগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে 3 সদস্যের ওই কমিটি, আর চূড়ান্ত রিপোর্ট দেয়া হবে সেপ্টেম্বরে। ফিক্সিং ইস্যুতে শিগগিরই কাজ শুরু করবেন বিসিবির দুর্নীতি দমন কমিশনের নতুন পরামর্শক অ্যালেক্স মার্শালো। এর মাঝেই আজ সকালে ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন আমিনুল ইসলাম বুলবুল। তাসকিনের মারামারি কাণ্ডের প্রেক্ষিতে শৃঙ্খলার বিষয়ে এশিয়া কাপের আগে দলকে দিক নির্দেশনা দিতে চান বোর্ড সভাপতি। সারা বছরই আলোচনায় বিপিএল, আর সেগুলোর মধ্যে নেতিবাচকই বেশি। বিতর্কমুক্ত থাকতে সামনের আসরটি স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। ব্রিটিশ কোম্পানি IMG'র সঙ্গে কথা পাকাপাকি হয়েছে। নতুন করে যখন আশার সঞ্চার হচ্ছিল, তখনই আবার বিতর্কিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফ্র্যাঞ্চাইজি আসরটি ঘিরে স্পট ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। ফারুক আহমেদ সভাপতি থাকাকালীন বিপিএল ফিক্সিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেন। গত আসরেই 36টি সন্দেহজনক ঘটনা পেয়েছেন তারা। 3টি ফ্র্যাঞ্চাইজির ফিক্সিংয়ে জড়িত থাকার বিষয়টি নাকি নিশ্চিত হয়েছে ওই কমিটি। প্রাথমিক তদন্তে নাম এসেছে 10 থেকে 12 জন ক্রিকেটারেরও। সবশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজনের নামও নাকি আছে ওই তালিকায়। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই এখনো হাতে পায়নি ক্রিকেট বোর্ড। স্বাধীন তদন্ত কমিটি 25 আগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। বিপিএলের 12তম আসর সামনে রেখে বোর্ডকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হবে সেখানে, আর চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে আগামী মাসে। এসবের মাঝে বিসিবির দুর্নীতি দমন কমিশনে পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে 7 বছর দায়িত্ব পালন করা অ্যালেক্স মার্শাল। কালক্ষেপণ করার সুযোগ নেই তার। ঢাকায় এসেই বসতে হচ্ছে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে। মঙ্গলবার ক্রিকেটারদের সঙ্গেও বসবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগাররা সিরিজ খেলবে সিলেটে, এরপরই এশিয়া কাপ খেলতে চলে যাবে সংযুক্ত আরব আমিরাতে। তার আগে খুব একটা সময় পাওয়া যাবে না। ঢাকা ছাড়ার আগেই লিটনদের সঙ্গে বসতে চান বুলবুল। মেগা ইভেন্টের আগে অনুজদের দিক নির্দেশনা দিতে চান সাবেক অধিনায়ক। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি মূল আলোচ্য। কিছুদিন আগে তাসকিনের বন্ধুকে মারধরের ঘটনা গড়ায় থানা পর্যন্ত, যা নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায় বিসিবি। তাই ক্রিকেটারদের সতর্ক করতে চায় বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্স ও প্রস্তুতি নিয়েছে আত্মবিশ্বাসী জাকের আলী অনেক। গেল 1 বছর ধরে ফিটনেসের উন্নতিতে কঠোর পরিশ্রম করেছেন ক্রিকেটাররা। ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে বলে মনে করেন তিনি। ব্যাটারের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন কাজ করাচ্ছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। চেষ্টা করছেন শিষ্যদের শটের রেঞ্জ বাড়াতে। ফিটনেস ও স্কিল ক্যাম্পের ঢাকা পর্ব শেষে কাল সিলেটে যাচ্ছে টাইগাররা। এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। কখনোই এশিয়া কাপের শিরোপা স্পর্শ করতে না পারা বাংলাদেশ ক্রিকেট দল এবার বদলে ফেলবে ইতিহাস। অন্তত জাকের লিটনরা স্বপ্ন দেখছেন তেমনই। ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে। যদিও বাস্তবতা কঠিন। টি-20তে 194 ম্যাচ খেলে 114টাতেই হেরেছে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ 2 সিরিজ জয় থেকে টি-20 ফরম্যাটের এশিয়া কাপের আগে প্রেরণা খুঁজে নিচ্ছে টাইগাররা। প্রস্তুতি নিয়েও তৃপ্ত দল। মিরপুর স্টেডিয়ামে টানা ফিটনেস ও স্কিল ক্যাম্প করেছেন ক্রিকেটাররা। ফিটনেসের হার্ড ট্রেনিং নিয়ে এবার আলোচনা হয়েছে বেশ। নেথান আসার পর থেকে তো আমাদের ওইরকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে। হয়তো আপনারা খুব ক্লোজলি দেখছেন, হয়তো দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এইটা সেটা, বাট আমরা তো 1 বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি। সম্প্রতি কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন নন্দিত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তার প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে ট্রেনিং সহ বিভিন্ন আইডিয়া মনে ধরেছে ক্রিকেটারদের। কারো সুইং বেসবল টাইপ, কারো সুইং গলফ টাইপ, তো এটা ডিপেন্ড করে কে কোনটা নিবে। আসলে ও আসার পরেই বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি, মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না। যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 4-5 মিটার ইমপ্রুভ করা যায়। টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই। ঢাকা পর্ব শেষে এবার শুরু হবে এশিয়া কাপ ক্যাম্পের সিলেট পর্ব। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে লাক্কাতুরায় নেদারল্যান্ডসের বিপক্ষে 3 টি-20 দিয়ে ম্যাচ প্র্যাকটিসও সেরে নেবে টাইগাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দেশের নারী ক্রিকেটের খবর। নিজেদের মধ্যে ম্যাচ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উইমেন্স চ্যালেঞ্জ কাপ নামে শুরু হওয়া টুর্নামেন্টে এদিন লাল ও সবুজ নামে 2 দল ভাগ করে ম্যাচ খেলেছেন নিগাররা। বিকেএসপির 3 নম্বর মাঠে এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে 47 ওভার 4 বলে 144 রানে অল আউট হয় নিগার সুলতানা জ্যোতির লাল দল, যেখানে সর্বোচ্চ 71 রানের ইনিংস খেলেন অধিনায়ক। জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি সবুজ দল। 112 রানে গুটিয়ে যায় তারা। 32 রানে জয় পায় লাল দল। সবুজ দলের হয়ে ফারজানা হক পিঙ্কি খেলেন সর্বোচ্চ 30 রানের ইনিংস। লাল দলের হয়ে 4টি করে উইকেট নেন মারুফা আক্তার ও ফাহিমা খাতুন। উইমেন্স চ্যালেঞ্জে কাপে এখনও আরও 4টি ম্যাচ খেলবেন নিগাররা। বুধবার বাংলাদেশ অনূর্ধ্ব 15 ছেলে দলের বিপক্ষে ম্যাচে খেলবে নারীরা। ভুটানের রাজধানী থিম্পুর উচ্চতার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী ফুটবল দল। সমুদ্রপৃষ্ঠ থেকে 2300 মিটার উঁচুতে থিম্পু শহর। চাংলি মিথাংয়ে খেলতে গিয়ে ফুটবলারদের প্রায় শ্বাসকষ্টে ভুগতে হয়। এ সমস্যা সমাধানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন অর্পিতারা। ফুটবলাররা ফিট থাকায় শিরোপা নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে 2300 মিটার উঁচুতে ভুটানের রাজধানী থিম্পু অনূর্ধ্ব 17 নারী সাফের শিরোপা জয়ের লক্ষ্যে ড্রাগনের দেশে এখন অবস্থান করছেন বাংলার ফুটবল কন্যারা। 20 আগস্ট ভুটানে শুরু হবে বয়স ভিত্তিক পর্যায়ের এই সাফ। অংশ নেবে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে আসর। থিম্পুর চাংলেমিথাং স্টেডিয়ামে খেলতে গিয়ে বরাবরই উচ্চতা সমস্যার সঙ্গে মানিয়ে নিতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে জাতীয় দল থেকে শুরু করে বয়স ভিত্তিক পর্যায়ের ফুটবলারদেরও। এ সমস্যা থেকে উত্তরণের জন্য এবার বেশ আগেভাগেই ভুটান গেছে নারী ফুটবলাররা। ছুটিতে নারী দলের কোচ পিটার বাটলার। বয়স ভিত্তিক দলটাকে সাফল্য উপহার দেওয়ার দায়িত্ব পড়েছে মাহবুবুর রহমান লিটুর কাঁধে। 20 আগস্ট প্রথম ম্যাচে ড্রাগনের দেশের ফুটবল কন্যাদের চ্যালেঞ্জ নেবে অর্পিতা বিশ্বাস, প্রীতিরা। অতীতেও ভুটানে বয়স ভিত্তিক পর্যায়ে একাধিক সাফল্য আছে নারী ফুটবল দলের। প্রিয় শহরে সে ধারাবাহিকতা ধরে রাখতে চায় অনূর্ধ্ব 17 ফুটবল দল।
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে 2024 সালে ব্যাক টু ব্যাক সাফ জিতেছে সিনিয়র নারী ফুটবল দল। গত জুলাইয়ে মিয়ানমারে ইতিহাস গড়ে নিশ্চিত করেছে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বের টিকিট। সিনিয়রদের পথ ধরে অনূর্ধ্ব 20 দলও কদিন আগে থাইল্যান্ডে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে। এছাড়াও কিংস অ্যারেনায় নেপালকে হারিয়ে অনূর্ধ্ব 20 সাফে চ্যাম্পিয়ন হয়েছে সাগরিকা তৃষ্ণারা। বড়দের সাফল্য অনূর্ধ্ব 17 সাফে ধরে রাখতে চায় ছোটরা। ভুটানের উচ্চতার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন ফুটবলাররা। এখানের ওয়েদারের সাথে আমাদের অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করব এর প্রতিফলন ম্যাচে ঘটানোর জন্য। আমাদের যেখানে প্রবলেম ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং সবাই সেটার সাথে অ্যাডাপ্ট করতে পেরেছে এবং গোলকিপাররা খুব আত্মবিশ্বাসী। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।